হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে এই ভিডিওতে অনেকগুলো আপডেট নিয়ে কথা বলবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেলাপতি বিজয়ের শেষ সিনেমা 69তম সিনেমা, সেটার কালকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে এসছে এবং সিনেমাটার নাম কালকে জানিয়ে দেওয়া হয়েছে। সিনেমাটার নাম হতে চলেছে জননায়গন এবং এই সিনেমাতে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে অনিরুদ্ধকে পেতে চলেছি এবং পরিচালনা করেছে এইচ বিনোদ। তো এই সিনেমাটাতে সম্ভবত যেটুকু আমার মনে হয় তেলাপতি বিজয়কে একজন যুব নেতার চরিত্র আমরা দেখতে পেতে চলেছি এবং যে খুবই স্টাইলিশ ছক ভাঙা একটা ক্যারেক্টার প্লে করেছে। কারণ এখানে যে পোস্টারটা বার করা হয়েছে, বেসিক্যালি এই যে পোস্টারটা, এই পোস্টারটা কিন্তু একটা কোথাও গিয়ে থালাপতি বিজয়কে আমার মনে হয় হোমাস দেওয়া হচ্ছে। থালাপতি বিজয় যখন কোনো সভা টভাতে যায়, যখন একজন পলিটিশিয়ান হিসেবে সেখানে এই লেভেলের ভিড়ই দেখা যায়, ঠিক এই ধরনের মানে কী বলবো সিচুয়েশনই সেখানে ক্রিয়েট হয়, যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। তো এই পোস্টারে কোথাও গিয়ে অ্যাজ এ নেতা তাকে কোথাও গিয়ে ট্রিবিউট দেওয়া হয়েছে, প্লাস সিনেমাটা তার ক্যারেক্টারটা সম্বন্ধেও কোথাও গিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো খুবই বেসিক একটা পোস্টারটা যে বিরাট কিছু রয়েছে, ডিজাইন রয়েছে তা কিন্তু না, কিন্তু পোস্টারটা বুঝিয়ে দিচ্ছে সিনেমাটার স্কেল কত বড় হতে চলেছে। বিজয়কে দেখতে হেভি লাগছে, এরকম কী বলবো কাঁচা পাকা দাড়ি রেখেছে, চুলটা ওরকম রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে যে একটা স্মার্টনেস লুকটার মধ্যে সেটাও কিন্তু দারুণভাবে ক্যাচ করছে। যদিও এর সেকেন্ড যে পোস্টারটা এসছে সেটা আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, খুবই বেসিক একটা পোস্টার লেগেছে। এই যে পোস্টারটা, এটা আমার খুবই বেসিক একটা পোস্টার লেগেছে, কিন্তু থালাপতি বিজয়ের লুকটা ভালো লাগছে। আর মেন যে পোস্টারটা যেটা কালকে ফার্স্ট লঞ্চ করা হয়েছে সেটা বেশ ভালো। সিনেমার নাম হতে চলেছে জননায়গন। তো যে খবরটা ছড়া ছিল যে প্রথম সিনেমার নামেই শেষ সিনেমার নাম হতে চলেছে, ওটা মূলত ইন্ডিয়ার থেকে তৈরি করা একটা রিউমার ছিল, সেটা সত্যি নয়। সিনেমার নাম হতে চলেছে জননায়গন এবং পরের বছর পোঙ্গালে মুক্তি পেতে চলেছে। এই বছর কিন্তু আসার কোনো চান্স নেই। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। মন থেকে চাই এটাই যেন না শেষ সিনেমা হয়, এটার পরে যেন অভিনয় চালিয়ে যায়, মন থেকে চাই। তো দেখা যাক সেটা কতটা কী হয়। তো এরপরে বাদবাকি আপডেটগুলো নিয়ে এবার কথা বলি। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত হচ্ছে কল্কি 2, না কল্কি 3 নিয়ে। কল্কি 3 নিয়ে আপডেট চলে এসেছে, যেটা বলা হচ্ছে যে কল্কি 2 এমনভাবে বানানো হচ্ছে যাতে কল্কি 3 কথা ভাবা যেতে পারে এবং এখানেও একটা বিভৎস কিন্তু ক্যামিও থাকতে চলেছে। যেমন আগেরটাতে কমল হাসানের ছিল, সেটাকে কেন্দ্র করে আবার কল্কি 2, তেমন কল্কি 2 কিন্তু এমন একটা সিনেমা হতে চলেছে যেখানে সেটাকে আরও বড় স্কেলে প্রেজেন্ট করা হচ্ছে, যেখানে গল্প শেষ তারপর থেকে তো এগোবেই। এবং সবচেয়ে বড় কথা, একটা বিরাট বড় চরিত্রের একটা বড় কোনো অভিনেতা, প্যান ইন্ডিয়ান কোনো সুপারস্টার এখানে কিন্তু ক্যামিও থাকতে পারে এবং তাকে কেন্দ্র করে পার্ট 3 কিন্তু ভাবা হচ্ছে। যদি কল্কি 2 দারুণভাবে ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু কল্কি 3 হবে, এটা পরিচালক নাগা সিং কিন্তু অফিসিয়ালি কালকে কনফার্ম করেছে একটা ইন্টারভিউয়ের মাধ্যমে। এবার দেখা যাক সেটা কেমন হয়। আমি তো শুনে খুবই এক্সাইটেড হয়েছি, কারণ কালকে এমনও শোনা যাচ্ছিলো যে 2-3 পার্টে না আরও অনেকগুলো পার্টের ভাবনা চিন্তা আসছে। তো সেইভাবে তারা প্ল্যানিং করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনের পরবর্তী মুভি নিয়ে। তো সেই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে ত্রিবিক্রম। এর আগে আল্লু অর্জুন ত্রিবিক্রম জুটি বড়সড় হিট আমাদেরকে উপহার দিয়েছে এবং এই সিনেমাতে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু অনিরুদ্ধকে পেতে চলেছি। তো আল্লু অর্জুনের সিনেমায় অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে। এমনিতেই আল্লু অর্জুন সিনেমার গান হিট হয়ে যায় আল্লু অর্জুন নিজের ক্যারিজমার জন্যই। মানে গান হিট হতে অন্য কিছু লাগে না, গান ভালো কি খারাপ কিছু যায় আসে না, আল্লু অর্জুন থাকলেই গান হিট হয়ে যায়। সেখানে হিসেবে অনিরুদ্ধের মিউজিকে আমরা আল্লু অর্জুনকে পাই, তাহলে সেটা তো বিরাট ব্যাপার হবে। এবং এই সিনেমাটাও কিন্তু প্যান ইন্ডিয়া বড় করে রিলিজ হবে। আফটার পুষ্পা 2 হি ইজ দ্য বিগ থিং ইন প্যান ইন্ডিয়া। মানে এই মুহূর্তে বলিউডেও বা হিন্দিতেও আল্লু অর্জুনের জনপ্রিয়তা মানে অন্য লেভেলে, যেটা প্রভাসের সিনেমা এলো হয় বা আরও যারা রয়েছে ইয়াসের রকিং স্টার ইয়াসের সিনেমা এলো যে ক্রেস্টে তৈরি হয়, সেটা আল্লু অর্জুনের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে এই সিনেমাটাকেও কিন্তু শুধু ওই সাউথের কথা ভেবে করা হচ্ছে না, প্যান ইন্ডিয়াভাবে বড় করে কিন্তু করা হচ্ছে। আল্লু অর্জুন ত্রিবিক্রম জুটির সব থেকে একটা বিগ বাজেট কিন্তু কাজ হতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এই আপডেটটা নিয়ে। এর পরবর্তী আপডেটটা ওয়ার 2 নিয়ে। ওয়ার 2 নিয়ে একটা দারুণ আপডেট উঠে এসছে। তো এই সিনেমাটাতে আমরা তো একে অপরের শত্রু হিসেবে দেখতে পাবো ঋত্বিক এবং এনটিআরকে, এবং তাদের প্রচুর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট অ্যাকশন সিন থাকতে চলেছে এবং সেগুলোকে বিরাট বড় স্কেলে শ্যুট করা হয়েছে। এমনটা জানা যাচ্ছে তাদেরকে নিয়ে, মানে এই দুজনকে নিয়ে যে সিনগুলো হয়েছে একে অপরের মধ্যে ফাইট যে সিকোয়েন্স, সেটা করতে 100 ঘন্টা টাইম লেগেছে। মানে 4 দিনের বেশি দিন ধরে শ্যুট করা হয়েছে। বড় বড় ট্যাঙ্কার নিয়ে বিরাট বড় স্কেলে সিনটাকে ক্রিয়েট করা হয়েছে। এবং যেটা মেন থিং হচ্ছে, এই দুজন এই অ্যাকশন সিকোয়েন্সটার জন্য 2-3 সপ্তাহ ধরে আলাদা আলাদাভাবে নিজেরা ট্রেনিং করেছে, রিহার্সাল করেছে। একে অপরের সঙ্গে তারা কোনো রিহার্সাল করে নিজেদের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, ধরুন এনটিআর সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সটা ঋত্বিক করবে, সেটা কিন্তু ঋত্বিক এনটিআর সঙ্গে থেকে কিন্তু প্র্যাকটিস করেনি। দুজনই আলাদা আলাদাভাবে 2-3 সপ্তাহ নিজেদেরকে তৈরি করেছে এই দুটো ক্যারেক্টারের জন্য, এবং একসাথে করতে দেওয়া হয়নি। তার কারণ একসাথে করলে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা কি রিলেশনশিপ তৈরি হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তখন এই অ্যাকশন সিনগুলোর মধ্যে যে অ্যাগ্রেশনটা যেটা দরকার সেটা অতটা ম্যাচ করবে না, যে কারণে মেকার্সের সিদ্ধান্ত নিয়েছে। তো বুঝতেই পারছো তারা মেকিংয়ে দারুণ জোর দিচ্ছে, প্রচণ্ড প্রফেশনালিজমের সঙ্গে কাজটা করছে। এবং আই থিঙ্ক এটা স্পাই ইউনিভার্সের বিগেস্ট বক্স অফিস জানা সিনেমা কিন্তু হতে পারে। মানে এটা একটা এমন সিনেমা যেখানে কিন্তু স্পাই ইউনিভার্সের অন্য কারো ক্যামিওর মানে না থাকলেও চলবে। পাঠানক বা টাইগারকে দরকার নেই, কবির ইজ এনাফ, মানে হিউজ ব্যাপার।
তো সেটা আসতে চলেছে এবং এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ। বছরের শুরুটার বক্স অফিসে যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছ। স্কাই ফোর্স আনএক্সপেক্টেড বিজনেস করে ফেললো। দেবা আই থিঙ্ক ভালো চলবে। ব্যাটাস রবি কুমার বলা যাচ্ছে না ভাই, ওটাও চলে যেতে পারে। আর ছাবা তো ভালো চলবেই। তো খুবই ভালো একটা সময় যাচ্ছে আই থিঙ্ক বলিউডের জন্য। তো দেখা যাক সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটা একটা হিউজ বক্স অফিস আনতে পারে কি না। পুষ্পা টুতে একটা হিউজ একটা কী বলবো মাইলস্টোন খাড়া করে চলে গেছে, 800 কোটির বক্স অফিস। সেটা এটা ব্রেক করতে পারে কিনা একটা দেখার ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে থাকবে। করতে পারলে এই মুহূর্তে এই সিনেমাটাই কিন্তু পারবে। তো দেখা যাক সেটা কতটা কী হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 নিয়ে। কালকে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে, তারা জানিয়ে দিয়েছে তারা পুজোতে রক্তবীজ 2 আনছে। তার মানে আমরা রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 মানে পেতে চলেছি। আমি আলাদা করে সেটা নিয়ে আর ভিডিও করছি না, কারণ আমি আগেই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে পুজোতে রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ হতে যাচ্ছে, যে কারণে আমার থাম্বনেলে আলাদা করে এখানে আমি রঘু ডাকাতের কথা আর বলছি না, কারণ তোমরা ওটা জানোই। তাই আলাদা করে ওই ভিডিও করে আর লাভ কী, সেটা তোমরা জেনেই গেছো। মেন থিং যেটা হচ্ছে এই সিনেমাতে কারা কী থাকতে পারে। একটা তো ব্যাপার শিওর যে আবির মিমি জুটিকে আমরা দেখতে পাবো, কারণ তারা অ্যানাউন্সমেন্টের মধ্যেও আবির মিমির নাম বারবার মেনশান করছে নানাভাবে। কিন্তু যেটা চরমতম ব্যাপার, বিভিন্ন মিডিয়া মারফতেই খবরটা উঠে আসছে, আমরা কিন্তু এই সিনেমাতে সোহম দাকেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু প্লে করতে দেখব। এবং আরেকটা ব্যাপার কি, আগের পার্টে তো ঘোষণা করে দেওয়া হয়েছিল সিনেমার শেষে যে অঙ্কুশও থাকতে চলেছে, কারণ সেই মেন ভিলেন, মানে এমনটা আর কি জানানো হয়েছিল। তো এটাও কিন্তু একটা কোথাও গিয়ে বিরাট বড় ভাবার জায়গা যে অঙ্কুশকে দিয়ে যেহেতু সিনেমা শেষ হয়েছিল, সে তো অবভিয়াসলি এই সিনেমাটার মধ্যে থাকবেই। প্লাস সোহমেরও কিন্তু নাম শোনা যাচ্ছে এই আনন্দর রিসেন্ট দেওয়া একটা মানে খবরে, মানে কী বলতো তাদের দেওয়া একটা রিসেন্ট নিউজে এটাও বলা হচ্ছে সোহম এখানে একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে চলেছে। তাকে পুরো অন্য অবতারে দেখা যাবে, যেমন অবতারে তাকে কখনো এর আগে দেখা যায়নি। তো এটা কিন্তু সোহমের জন্য এবং অঙ্কুশের জন্য, দুজনের জন্যই খুব ভালো একটা খবর। কারণ দুজনই আমাদের খুবই পছন্দের, কিন্তু দুজনই এমন এমন কিছু সিনেমা মাঝখানে করেছে তাদের স্টারডামে সেই আঘাতটা এসে পড়েছে। স্টারডাম কিন্তু দুজনের কিছু কম ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এদের স্টারডামের প্রতি নিজেদেরও বিশ্বাস এদের চলে গেছে। কারণ এমন এমন সিনেমা করেছে যে অডিয়েন্সের এদের প্রতি বিশ্বাস চলে গেছে, আর সিরিয়াসলি নেয় না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আফটার দেবজিৎ, সোহম এবং অঙ্কুশই প্রপারলি স্টার ভ্যালুটা নিজের মধ্যে এখনও রাখতে পেরেছে। এদের নিয়ে এখন আলোচনা একটু হলেও হয়। অঙ্কুশের ক্ষেত্রে খানিকটা বেশি, সোমদার ক্ষেত্রে ছিল সেটা একদম ডাউন এসে পড়েছে। এবং আফটার ফেলুবক্সি তো আরও খিল্লির জায়গায় পৌঁছে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে দুজনকেই কিন্তু এখন উইন্ডোজ ভাঁজতে পারে। খাদের কিনারায় দুজন দাঁড়িয়ে রয়েছে, অঙ্কুশ তাও একটু বেটার জায়গাতে। সোহমের জন্য এটা খুব ভালো খবর। এবার এই সিনেমাতে আমরা সোহম ভার্সেস অঙ্কুশ দেখতে পাই, নাকি সোহমকে আমরা এমন ক্যারেক্টার দেখলাম যেটাকে কেন্দ্র করে আবার রক্তবীজ 3 হবে, সেটা বলতে পারছি না। কিন্তু সোহম তো থাকতে চলেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। একটা বিরাট বড় ক্লাস পুজোর মধ্যে হতে চলেছে। রঘু ডাকাত এবং এই সিনেমাটা কেউই কিন্তু কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আফটার বহুরূপী এদেরও কিন্তু আকাশ ছোঁয়া একটা চাহিদা তৈরি হয়েছে পুজোর টাইমে। প্লাস রক্তবীজ 1ও বড় হিট ছিল, একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, সরি, তো একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুও কোথাও গিয়ে রয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় এটা কিন্তু একটা হিউজ বড় ক্লাস, এবং অঙ্কুশ এবং সোহমের কেরিয়ারের জন্য ভালো দিক। আমরা দেখতে পেলাম কৌশিনী কীভাবে কামব্যাক করলো, তাকে তো কেউ পাত্তাই দিত না। কীভাবে বহুরূপী তাকে আবার লাইমলাইটে আনলো। তো তেমনভাবে সোহম এবং অঙ্কুশের জন্য যদি তাদের খুব ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার দেওয়া হয়ে থাকে, আর সোহম একজন ভালো অভিনেতা, অঙ্কুশ দা সোহম দুজনে কিন্তু মারাত্মক অভিনেতা, বেসিক্যালি সোহম দা। তো সেক্ষেত্রে তাকে যদি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেওয়া হয় না, ফাটিয়ে কিন্তু রেখে দিতে পারে। যতই খিল্লি করি যাই করি, লোকটাকে তো আলটিমেটলি ভালোবাসি। যেমনভাবে অক্ষয় কুমারের কামব্যাকে খুশি হয়েছি, তেমনভাবে অবশ্যই সোহম দা ফিরলো, এরা প্রত্যেকেই তো আমাদের ছোটোবেলায় পছন্দের। এদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট আমরা খুশি হই। তো সেই হিসেবে মন থেকে চাইছি হোক, এবং আশা করবো উইন্ডোজ আমাদেরকে হতাশ করবে না। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে, টেক কেয়ার।